আসসালামু আলাইকুম। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্ক্রিনে তোমরা কি দেখতে পাচ্ছ? জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি। তারপরে আরো আছে নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন, মূল্যায়ন পদ্ধতি। এটা সরকারিভাবে দিয়েছে। এটা তোমরা কোথায় পাবে? স্ক্রিনে তোমরা এনসিটিভির ওয়েবসাইট দেখছো, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এনসিটিভি। এই ওয়েবসাইটের এই যে নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ড অংশে যে নোটিশটা আসছে, এই নোটিশেই সেটা দেয়া আসছে। এখানে দেখো, ক্লিক করলেই 2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বন্টন 1 এবং 2। এটা এবার যারা 9 থেকে 2024 সালে যারা নবম শ্রেণীতে পড়তে, 25 সালে দশম শ্রেণীতে উঠবে এবং 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। 3 নাম্বার অংশটি ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর পরিমার্জিত বিষয় কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা। স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পরিমার্জিত বিষয় কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনাও এখানে দেওয়া আছে। এই যে নিচে যে ফাইলটি আছে, ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর পরিমার্জিত বিষয় কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা, মূল্যায়ন নির্দেশনা, এটি ক্লিক করলেই যারা 6 থেকে 9 পর্যন্ত পড়ো তাদের নির্দেশনাগুলি পেয়ে যাবে। উপরের যে ফাইল দুটি আছে, সেই ফাইল দুটি যারা দশম শ্রেণীতে পড়বে তাদের জন্য, অর্থাৎ এসএসসি 2026-এ যারা পরীক্ষা দিবে। তোমরা এই ফাইলগুলি সহজে পাওয়ার জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই লিঙ্কে ক্লিক করলেই হবে। আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব এবং এসএসসি 2026-এর পরীক্ষার্থীরা এই নিচের লিঙ্কটিতে ক্লিক করলে সমস্ত সিলেবাস, বিষয়ভিত্তিক বর্ণনা পেয়ে যাবে। ডেসক্রিপশনে দুটো লিঙ্কই দেয়া থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের উপকারে আসলে আমার চ্যানেলটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। আর কি ধরনের ভিডিও পেতে চাও এই শিক্ষা বিষয়, সেটাও কমেন্ট করে জানাতে পারো। তো আসা যাক আমাদের আজকের আলোচনায়। আর তোমরা 2025 সালে যারা নতুন ক্লাসে উঠছো, 6 থেকে 9 পর্যন্ত, তোমাদের পাঠ্য বইয়ে কিছু পরিবর্তন আনা হয়েছে। সেই পরিবর্তনটা আসছে কিসের আলোকে? জাতীয় শিক্ষাক্রম 2012-র আলোকে। অর্থাৎ তোমরা 2024 সালে যে বইগুলি পড়েছো নতুন কারিকুলামে, সেই কারিকুলামের বইগুলি কিন্তু থাকছে না। তোমরা 2024 সালের বইগুলির নাম জানতে এবার 2025 সালের বইগুলির নাম দেখো। লক্ষ্য করো, সাধারণ শিক্ষা ও ইংরেজি শিক্ষার ধারার আবশ্যিক বিষয়। সাধারণ শিক্ষা বলতে বাংলা ভাষান বুঝিয়েছে, ইংরেজি শিক্ষা বলতে ইংরেজি ভাষান বুঝিয়েছে। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং ধর্মীয় শিক্ষা, এই 9টি বিষয় থাকবে। ধর্মীয় শিক্ষাতে তোমাদের যে যে ধর্মের সেই বিষয়টি নিয়ে পড়বে। আরো 10 নম্বর অংশ আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে একটি নিতে হবে আরবি, সংস্কৃতি, পালি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, চারু ও কারুকলা, সঙ্গীত। এই যে কোনো একটি নিতে হবে। আগে কিন্তু দেখা যেত শারীরিক শিক্ষা, স্বাস্থ্য তুমি পড়ছো, কর্ম জীবনমুখী শিক্ষা তুমি পড়ছো, কৃষি শিক্ষা তুমি পড়ছো, চারু ও কারুকলা পড়ছো, এতগুলি বিষয় ছিল 2012 কারিকুলামে। এখন কিন্তু এই সবগুলি থেকে যে কোনো একটি বিষয়ে তোমাকে পাঠদান করা হবে। তোমাকে সবগুলি বিষয় পড়তে হবে না, কিন্তু 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি বিষয় তোমাকে পড়তে হবে। এবং দেখা যাচ্ছে এই যে 10টি বিষয় থেকে মোট 800 নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি বিষয়ের মান বন্টনও এখানে দেয়া আছে। তো এবার আমরা দেখি কোন বিষয়ে কত নাম্বার। দেখো, বাংলা প্রথম পত্র পদ্ধতিকৃত নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3। সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, এটা স্কুলের বিষয়। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান যে রুটিন করবে কোন বিষয়ে কতটি ক্লাস দিবে সপ্তাহে, সেই পরিসংখ্যান এখানে দিয়েছে। মূল্যায়ন পদ্ধতিটা কি হবে সেটাও এখানে দিয়ে দিয়েছে, এটা তোমাদের জানার বিষয়। তো বাংলা প্রথম পত্র বরাদ্দকৃত নম্বর 100, মূল্যায়ন পদ্ধতি হবে লিখিত সামষ্টিক মূল্যায়ন এবং দুটি পরীক্ষা হবে, অর্ধবার্ষিক পরীক্ষা হবে এবং বার্ষিক পরীক্ষা হবে।
খেয়াল করো, আমরা সামষ্টিক মূল্যায়ন শব্দটার সঙ্গে পরিচিত হয়েছিলাম নতুন কারিকুলামে। নতুন কারিকুলাম যেহেতু ছিল লার্নিং বাই ডুইং, সেখানে কিন্তু লিখিত পরীক্ষা ছিল না বললেই হবে। এখন কিন্তু সামষ্টিক পরীক্ষাটা হবে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা, এবং সেটা লিখিত পরীক্ষা হবে। তো বাংলা দ্বিতীয় পত্র 50 নাম্বার, তারপরে ইংরেজি প্রথম পত্র 100 নাম্বার, ইংরেজি দ্বিতীয় পত্র 50 নাম্বার, গণিত 100 নাম্বার, এবং গণিত বিষয়ে সপ্তাহে 5টি ক্লাস থাকবে। সপ্তাহে কিন্তু শুক্র শনি বন্ধ, 6 দিন ক্লাস হবে। গণিত বিষয়ে 5 দিন ক্লাস থাকবে। বিজ্ঞান 100 নম্বর, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100 নম্বর, তথ্য যোগাযোগ প্রযুক্তি 50 নম্বর, সপ্তাহে 2টি ক্লাস থাকবে। আর ধর্মীয় বিষয়ে 100 নম্বর এবং সপ্তাহে 3টি ক্লাস থাকবে। একইভাবে 10 নম্বর থেকে যে কোনো একটি বিষয় নিতে হবে, সেটা হবে 50 নম্বরে, এবং সপ্তাহে মাত্র 1টি ক্লাস থাকবে। 10 নম্বর সম্পর্কে আরো কিছু বলা হয়েছে এখানে। ধারাবাহিক মূল্যায়ন, কোর্স ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন, শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক, ব্যবহারিক কাজ, কাজ, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, শ্রেণী পরীক্ষা। এটা হচ্ছে 10ম বিষয়ের জন্য বলা হয়েছে। এরপরে আসা যাক দ্রষ্টব্য। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি 2 শিফটের হয়, 1 শিফটের হয়। 1 শিফটের সময় বিন্যাসটা কি হবে সেটাও দিয়ে দিয়েছে। 1 শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6 পিরিয়ড, সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে, এবং সময় বিন্যাসটা হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে 60 মিনিট, পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি হবে 50 মিনিট। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে 15 মিনিট, টিফিনের বিরতি হবে 35 মিনিট। এটা হচ্ছে 1 শিফট স্কুলের জন্য। প্রতিষ্ঠান প্রধানগণ বা প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় যারা আছেন তারা এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন। মোট সময় 6 ঘন্টা। 1 শিফট স্কুলগুলিতে 6 ঘন্টায় স্কুল পরিচালিত হবে। 2 শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6 পিরিয়ড হবে, সপ্তাহে 30টি পিরিয়ড হবে। প্রথম পিরিয়ড হবে 45 মিনিট, পরবর্তী পিরিয়ড সময় হবে 40 মিনিট। 1 শিফট স্কুলের ক্ষেত্রে কিন্তু প্রথম পিরিয়ড ছিল 60 মিনিট বা 1 ঘন্টা, এবং পরবর্তীগুলি 50 মিনিটের। 2 শিফট স্কুলগুলিতে টাইম ম্যানেজমেন্টের জন্য প্রথম পিরিয়ড হবে 45 মিনিট, পরবর্তী পিরিয়ডগুলি হবে 40 মিনিটের। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ 10 মিনিট, টিফিনের বিরতি 15 মিনিট। প্রতিটি শিফটের জন্য মোট সময় 4 ঘন্টা 30 মিনিট। এরপরে আসলো নবম ও দশম শ্রেণী। পূর্বের অংশটা ছিল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী। এখন আমরা দেখব নবম ও দশম শ্রেণীর জন্য বিন্যাসটা কি হবে। যদিও 2026 সালের এসএসসি পরীক্ষার্থী যারা 2025 সালে দশম শ্রেণীতে পড়বে, তাদের বিষয়টি আরো বিস্তারিত ভাবে এনসিটিভি অলরেডি দিয়ে দিয়েছে, তারা সেটা ফলো করবে। লক্ষ্য করো, শুরুতেই কিন্তু দিয়েছে জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের জন্য নির্ধারণ করা হয়েছে বিষয়গুলি। তাহলে নতুন কারিকুলাম যেটা ছিল 2023 সাল থেকে শুরু হয়েছে, সেটার সঙ্গে কিন্তু এটা সম্পর্ক নেই। তো বিষয়ের ধরন দেখো, সকল শাখার 9 আর 10 এ যেহেতু সায়েন্স আর্টস কমার্স আছে, এর জন্য সকল শাখার আবশ্যিক বিষয় 3 শাখায় পড়তে হবে। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত, ধর্ম, তথ্য যোগাযোগ প্রযুক্তি। এবং একইভাবে পরীক্ষার নম্বর এখানে দেয়া আছে, কত নম্বরে কোন বিষয়ে পরীক্ষা হবে। হাতে আছে ক্যারিয়ার শিক্ষা, নয় আছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা। এই 9টি বিষয় সকল গ্রুপের সকল শিক্ষার্থীকে আবশ্যিকভাবে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, 1 থেকে 6 পর্যন্ত এই 6টি বিষয়ে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে হবে, যেটা 6 থেকে 10 পর্যন্ত একই রূপ ছিল। 7 নম্বর বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। দেখো 50 নম্বরে, এক্ষেত্রে কিন্তু সপ্তাহে কাজ দিয়েছে একটি, ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে। ব্যবহারিক হবে এবং লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে। ক্যারিয়ার শিক্ষা 50 নম্বর, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা 50 নম্বর, সেখানে একটি ক্লাস হবে। সেখানে ধারাবাহিক মূল্যায়ন, শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক কাজ, ব্যবহারিক কাজ, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, শ্রেণী পরীক্ষা থাকবে। আবশ্যিক মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা। আবশ্যিক বিষয়গুলিতে মোট নম্বর হবে 750 এবং সপ্তাহে ক্লাস সংখ্যা হবে 20টি আবশ্যিক বিষয়গুলির উপরে। এরপরে বিজ্ঞান বিভাগে যারা আছে তারা পড়বে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান বা উচ্চতর গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখান থেকে 4টি বিষয়, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আবশ্যিক হবে। 12 নম্বরে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত, যে কোনো একটি বিষয় সে নেবে। এবং পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানের থাকবে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক, অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা হবে এবং বার্ষিক পরীক্ষা হবে, তাতে প্র্যাকটিক্যাল থাকবে এবং লিখিত।
মূল্যায়ন থাকবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা 100 নম্বরের সপ্তাহে 3টি ক্লাস হবে। লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে, অর্ধবার্ষিক ও বার্ষিকটা পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে, এতে কোনো ব্যবহারিক থাকবে না। এরপরে মানবিক বিভাগের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা এবং বিজ্ঞান, এই বিষয়গুলি মানবিক শাখার জন্য আবশ্যিক বিষয় থাকবে। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে, অর্ধবার্ষিক, বার্ষিক। ভূগোল ও পরিবেশে কিন্তু ব্যবহারিক অংশ আছে, ব্যবহারিক লিখিত সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক, বার্ষিক। অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা থাকবে লিখিত সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক, বার্ষিক। বিজ্ঞান অংশে লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে এবং অর্ধবার্ষিক, বার্ষিক। অর্ধবার্ষিক, বার্ষিক বলতে হচ্ছে যে বছরে দুটো পরীক্ষা হবে, একটা অর্ধবার্ষিক আর একটা বার্ষিক, এর মাধ্যমে তাদের মূল্যায়ন করতে হবে। এবং যেখানে ব্যবহারিক আছে সেই অংশে ব্যবহারিক থাকবে, যেখানে লিখিত আছে শুধু লিখিত হবে। যেরকম ভূগোলে আমরা দেখতে পাচ্ছি ব্যবহারিক এবং লিখিত দুটোই হবে। এরপরে আসলো ব্যবসায়িক শিক্ষা। ব্যবসায়িক শিক্ষার শাখার শিক্ষার্থীদের আবশ্যিক হিসাবে ব্যবসায় উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং এবং বিজ্ঞান, এই 4টি বিষয় পড়তে হবে। প্রত্যেকটি বিষয়ে 100 নম্বর করে, প্রত্যেকটি বিষয়ে 3টি করে ক্লাস থাকবে এবং বছরে 2টি পরীক্ষা হবে, অর্ধবার্ষিক এবং বার্ষিক। পরীক্ষার মাধ্যমে তাদের লিখিত সামষ্টিক মূল্যায়ন করা হবে। তো এখানে কিন্তু আমরা লিখিত সামষ্টিক মূল্যায়ন দেখতে পাচ্ছি। সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন কি থাকবে, নোট ভিত্তিক প্রশ্ন কি থাকবে, এক কথায় উত্তর কি থাকবে, সৃজনশীল প্রশ্ন কি থাকবে, সেই নির্দেশনাগুলি এখনো দেয়নি, পরবর্তীতে দেবে। এরপরে সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয় বা চতুর্থ বিষয় যে কোনো একটি নেওয়া যাবে। শাখা ভিত্তিক আবশ্যিক বিষয় হিসেবে কোনো বিষয় নেওয়া হলে ওই বিষয় ঐচ্ছিক বিষয় হিসাবে নেওয়া যাবে না। জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভূগোল ও পরিবেশ, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, বেসিক ট্রেড, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, আরবি, সংস্কৃতি, পালি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, চারু ও কারুকলা, সঙ্গীত, দুটো গ্রুপ করে দেওয়া আছে। এখানে ঐচ্ছিক বিষয় হিসাবে বা চতুর্থ বিষয় হিসাবে একটি বিষয় নেওয়া যাবে, কিন্তু এর থেকে কোনো বিষয় যদি ইতিপূর্বে আবশ্যিক হিসাবে নিয়ে থাকে সেটাকে এখানে ঐচ্ছিক বিষয় হিসাবে নেওয়া যাবে না, সেটাকে বাদ দিয়ে অন্য কোনো একটি নিতে হবে। যেরকম সায়েন্সে যারা পড়ে তারা আবশ্যিক বিষয় হিসেবে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত নিতে পারবে। যদি সে উচ্চতর গণিত আবশ্যিক বিষয় হিসাবে নিয়ে থাকে, তারা উচ্চতর গণিত নেওয়ার অপশন এখানে থাকবে না। উচ্চতর গণিত বাদ দিয়ে বাকি বিষয়গুলি থেকে সে ঐচ্ছিক বিষয় হিসাবে বা চতুর্থ বিষয় হিসাবে এখান থেকে নিতে পারবে। আবার যদি জীববিজ্ঞান আবশ্যিক বিষয় হিসেবে সে নিয়ে থাকে, তখন জীববিজ্ঞান বাদ দিয়ে উচ্চতর গণিত সহ বাকি বিষয়গুলি থেকে যে কোনো একটি সে ঐচ্ছিক বিষয় হিসেবে নিতে পারবে। এই ঐচ্ছিক বিষয়ের মূল্যায়ন কিভাবে হবে? 14 নম্বরের যে উপরের গ্রুপটা, এই গ্রুপটার জন্য ব্যবহারিক থাকবে এবং লিখিত মূল্যায়ন হবে বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষার মাধ্যমে। আর নিচের এই অংশটার মূল্যায়ন হবে লিখিত সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার মাধ্যমে। বছরে 2টি পরীক্ষা হবে, অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন হবে। আবার শেষে এখানে আমরা দেখতে পাচ্ছি শাখা ভিত্তিক মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা হবে 500টি এবং সপ্তাহে 15টি ক্লাস হবে। আবশ্যিক ও শাখা ভিত্তিক মিলিয়ে মোট নম্বর ও পিরিয়ড হবে 1250 নম্বরের তারা পরীক্ষা দিবে এবং এখানে মোট ক্লাস আছে রুটিনে 35টা, কিন্তু একজন শিক্ষার্থী সর্বোচ্চ 30টি ক্লাস থাকবে। প্রতিদিন 6টি করে ক্লাস, 5 দিনে 5-6 30টি। এবার আমরা দ্রষ্টব্য দেখি। আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়িক শিক্ষা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়সমূহ নিতে হবে। আলোচনা করা হয়েছে শাখা ভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় বেছে নেওয়া যাবে, যেটা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। এরপরে একটি স্কুলের ক্ষেত্রে সময় বিন্যাস কি হবে এবং 2 স্কুলের জন্য সময় বিন্যাসটা কেমন হবে। এবার আসলো ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বন্টন কেমন হবে। শ্রেণীর কাজে 20 নম্বর, অনুসন্ধানমূলক কাজ, ব্যবহারিক কাজ, প্রজেক্ট, অ্যাসাইনমেন্টের জন্য 10 নম্বর, শ্রেণী অভিক্ষা 20 নম্বর, মোট 50 নম্বর। তার মানে এই শিক্ষণকালীন একটা ধারাবাহিক মূল্যায়নের কাজ হবে, মানে যেখানে বাড়ির কাজ দেওয়া হবে, শ্রেণীর কাজ থাকবে, শ্রেণী পরীক্ষা থাকবে, সেগুলির জন্য নাম্বার বটনগুলি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। শ্রেণীর কাজে অন্তর্ভুক্ত, শ্রেণীর কাজে কি দেওয়া হবে? প্রশ্নের উত্তর লেখা, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, মৌখিক উপস্থাপনা, এটা হচ্ছে শ্রেণীর কাজ। আরো আছে ছবি, চিত্র, সারণী, মানচিত্র, লেখচিত্র আঁকা,
দলগত কাজ, জোড়ায় কাজ, বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ, ভূমিকা অভিনয়, ব্যবহারিক কাজ, আরবি সংস্কৃতি, পালি বিষয়ের জন্য শোনা, বলা, পড়া, লেখা ইত্যাদি। এগুলি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শ্রেণী কাজের অন্তর্ভুক্ত। এরপরে আসলো অনুসন্ধানমূলক কাজ, ব্যবহারিক কাজ, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট এর অন্তর্ভুক্ত কোনগুলি। শুধু মুখস্থ নির্ভর নয়, বরং শিক্ষার্থীর চিন্তন দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে কলমে কাজ। ব্যবহারিক কাজ, প্রজেক্ট তৈরি, মডেল তৈরি, অ্যাসাইনমেন্ট ও সীমিত পরিসরের অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপনা প্রভৃতি। এই অংশটাতে আমরা কিন্তু নতুন কারিকুলামের লার্নিং বাই ডুইং এর প্রতিফলন দেখতে পাচ্ছি। এরপরে শ্রেণী অভিক্ষার অন্তর্ভুক্ত লিখিত ও ব্যবহারিক কাজ। লিখিত অংশের জন্য নির্বাচনধর্মী বা সরবরাহধর্মী উভয় হতে পারে, যেমন বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন ইত্যাদি। এই অংশের মধ্যে আমরা এই যে 2024 সালে বার্ষিক পরীক্ষা হয়ে গেল, যে প্যাটার্নের প্রশ্ন সেটা সেই নির্দেশনাটাই এখানে যুক্ত হয়েছে। শ্রেণী অভিক্ষা এক পিরিয়ডের মধ্যে সম্পন্ন করতে হবে। শ্রেণী অভিক্ষা নেওয়ার দিন অন্যান্য পিরিয়ডের স্বাভাবিক কার্যক্রম যথারীতি চলবে। যে বিষয়ের সিটি পরীক্ষা যখন হবে সেটা একটা ক্লাস হবে, বাকি ক্লাসগুলি চলবে, এটা এখানে বলা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে এক স্কুলের ক্ষেত্রে এক পিরিয়ডের সময় বেশি, সেখানে প্রশ্ন এইভাবে তৈরি হবে যাতে সে 50 মিনিটে পরীক্ষা সম্পন্ন করতে পারে। আবার 2 স্কুলের ক্ষেত্রে 40 মিনিটে সম্পন্ন করতে পারে, এমন ধারা প্রশ্ন করতে হবে। যেদিন পরীক্ষা হবে সেদিন ছুটি থাকবে না, অন্য ক্লাসগুলি যথাবিহিত চলবে। এরপরে মূল্যায়ন নির্দেশনা। ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর শিক্ষার্থী রিপোর্ট কার্ডে প্রদর্শন করতে হবে, তবে শিক্ষার্থীর ফলাফল বা গ্রেড নির্ধারণে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ বার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা যে বিষয়ের জন্য যত নম্বর তত নম্বরই হবে, সেটার কোনো শতকরা পরিবর্তন হবে না। আর মূল্যায়ন নির্দেশনা আরো বলা হয়েছে ধারাবাহিক মূল্যায়নের জন্য যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি করে পরীক্ষা যথাবিহিত নিতে হবে এবং সেই নাম্বারগুলি প্রোগ্রেস রিপোর্ট কার্ডে প্রদর্শিত হবে, কিন্তু ফলাফলের উপর কোনো প্রভাব ফেলবে না, প্রদর্শিত হবে। এরপরে আমরা যে অংশটি দেখছি বিশেষ দ্রষ্টব্য, এটা প্রতিষ্ঠান প্রধান বা প্রতিষ্ঠান ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তাদের জন্য। প্রতিষ্ঠানের শিক্ষক সংখ্যা ও ভৌত অবকাঠামো বিবেচনা করে স্ব প্রতিষ্ঠান উচ্চতর গণিত বিষয়ে বরাদ্দকৃত পিরিয়ড সংখ্যা প্রয়োজনে বৃদ্ধি করে নিতে পারবে। বিষয়ের কাঠিন্য বিবেচনা করে ইংরেজি, গণিত, উচ্চতর গণিত ও বিজ্ঞানের বিষয়সমূহের ক্লাস রুটিনের টিফিনের বিরতির পূর্বে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে হবে। তো এই বিষয়গুলি প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠান ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তারা লক্ষ্য রাখবেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখলে 2026 সালে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত বিষয়গুলি কি হবে, নম্বর কত থাকবে এবং কিভাবে মূল্যায়ন করা হবে। আমরা খুব শীঘ্রই পাঠ্যপুস্তক পেয়ে যাব, প্রশ্নের ধারা পেয়ে যাব, সেই অনুযায়ী আমরা লেখাপড়া করব। নানাবিধ কারণে সময় মতো যেহেতু আমরা বই পাচ্ছি না, আশা করি খুব শীঘ্রই সরকারিভাবে এনসিটিভির ওয়েবসাইটে বইগুলো দিয়ে দিবে, পিডিএফ ফাইল ডাউনলোড করে তোমরা পড়তে পারবে। তাহলে কোথা থেকে ডাউনলোড করবে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। এনসিটিভির ওয়েবসাইটে ঢুকে এনসিটিভির ওয়েবসাইট অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ nctv.gov.bd, সেখানে প্রবেশ করে যে পাঠ্যপুস্তক যে অপশন, এখানে মাউস পয়েন্টার আনলে বা এখানে ক্লিক করলেই তোমরা বিষয়গুলি দেখতে পাবে। এগুলি অতীতে বিভিন্ন সালের বইগুলি কিন্তু এখানে দেয়া আসছে। অতীতে বইগুলি কেমন ছিল সেটা দেখতে চাও, এখান থেকে ডাউনলোড করে দেখতে পারো। আমরা সর্বশেষ দেখতেছি 2024 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক। এখানে 2025 সালের শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক দেয়া থাকবে, ক্লিক করলেই তুমি ডাউনলোড করতে পারবে। আমি দেখছি 2022 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক, এখানে ক্লিক করলাম। যেহেতু 2023 সাল থেকে নতুন কারিকুলাম শুরু হয়েছিল, 2023-24 আমরা নতুন কারিকুলামের বই পাবো, কিন্তু 2022-এ পুরাতন কারিকুলাম ছিল। সেখানে দেখো এই যে মাধ্যমিক স্তর, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম দশম শ্রেণী, তুমি যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীতে ক্লিক করবে। ক্লিক করলেই সেই শ্রেণীর বইগুলি তুমি দেখতে পাবে। দেখো বিষয় উল্লেখ আছে এবং বাংলা ভাষা, ইংরেজি ভাষা। তোমরা যারা বাংলা ভার্সনে পড়বে তখন এখানে বাংলা ভার্সনের পিডিএফ ফাইলের উপর ক্লিক করলেই সেটা ডাউনলোড হয়ে যাবে। ধরো আমি গণিত বইটি ডাউনলোড করতে চাই, তাহলে গণিত কোথায় আছে দেখো, এই হচ্ছে গণিত, 18 নম্বরে আছে গণিত।
তো বাংলা ভাষার এই বাম পাশেরটা বাংলা ভাষার, ডান পাশেরটা ইংরেজি ভাষার। এইখানে এই পিডিএফ ফাইলের আইকনের উপর ক্লিক করলে দেখো অষ্টম শ্রেণীর গণিত বিষয়টি আমার সামনে এসে গেছে। এখান থেকে আমি বইটি দেখতে পাবো। স্বাভাবিকভাবে দেশের বিভিন্ন প্রেক্ষাপটে বইয়ের বেশ পরিবর্তন আসবে। তো এখান থেকে তোমার ট্যাব হোক, তোমার মোবাইল হোক, তোমার কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, সেখানে যে ডাউনলোডের অপশন থাকবে সেখান থেকে তুমি ডাউনলোড করবে। এখানে ঠিক আমি এই ডাউনলোড আইকনে ক্লিক করলে এই বইটি আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হচ্ছে, এভাবে তুমি খুব সহজেই ডাউনলোড করতে পারবে। তাহলে কোথা থেকে ডাউনলোড করবে আবারও দেখিয়ে দিচ্ছি। এনসিটিভির ওয়েবসাইটে ঢুকলে, আমরা এনসিটিভির ওয়েবসাইটে আসলাম। এনসিটিভি ওয়েবসাইটে এই যে পাঠ্যপুস্তক যে অপশনটা থাকবে, এই অংশের ভিতরে 2025 শিক্ষাবর্ষের সকল ইসলামী পাঠ্যপুস্তক উল্লেখ থাকবে। ইতিমধ্যে দেখো অষ্টম শ্রেণী গণিত বইটি ডাউনলোড হয়ে গেছে। এই হচ্ছে অষ্টম শ্রেণী গণিত বইয়ের বিভিন্ন অংশ। জাস্ট আমি তোমাদেরকে কিভাবে এনসিটিভির ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করবে সেই প্রক্রিয়াটি দেখালাম। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি তোমাদের উপকারে আসলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে, আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আমার কাছ থেকে তোমরা কি ধরনের শিক্ষামূলক ভিডিও আশা করো সেটাও কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।